আরে বাবা, বাংলার জন্য তো কিছু ভাবো। বাংলা দখল করতে চাইছো, অথচ বাংলার জন্য এত বিরূপ মনোভাব কেন? আমরা এই বাজেট নিয়ে হতাশাগ্রস্ত। আমরা বারবার চেয়েছিলাম যে এখানে বাজেটের একটা প্রত্যাশা তৈরি হবে। 2026-এ বাংলার নির্বাচন, অথচ বাংলা সব থেকে বঞ্চিত। এবারের বাজেট, সবাই প্রশ্ন করছে বাজেট কেমন হবে। আচ্ছা, বাজেট কেমন হবে তার কারণ এই বিজেপি সরকার, এরা বাজেট করতে জানে না বাজেটের ফর্মুলা মানে। বিজেপি যবে থেকে ক্ষমতায় এসছে এরা আয় এবং ব্যয়ের সামঞ্জস্যতাই রাখেনি। এবারের বাজেটে দেখলাম সব থেকে, যেটা 2026-এ বাংলার নির্বাচন, অথচ বাংলা সব থেকে বঞ্চিত। আরে বাবা, বাংলার জন্য তো কিছু ভাবো। বাংলা দখল করতে চাইছো, অথচ বাংলার জন্য এত বিরূপ মনোভাব কেন? বিহারের নির্বাচনের আগে 60,000 কোটি টাকা দিলেন, আর পশ্চিমবাংলার ক্ষেত্রে একেবারে উপবাস। এ কোন ধরনের বাজেট? আমি মনে করি এই বাজেট একেবারে দিশাহীন, একেবারে ব্যালেন্সহীন একটি বাজেট। মাইক্রো এবং ম্যাক্রো দুটো দিকেই কোনো নজর নেই। এবং আপনারা দেখুন, বড় লোকদের কথা ভেবেই এই বাজেট তৈরি হয়েছে। প্রত্যেকটি সেক্টর থেকে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম 100 দিনের কাজের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে বকেয়া আছে তার জন্য আলাদা দুটো শব্দ উচ্চারিত হবে, সেখানেও আমরা তা দেখতে পেলাম না। প্রত্যেকটি সেক্টর থেকে যে পরিমাণে টাকা বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, এর থেকে বোঝা যায় এদের সার্বজনীন ব্যবস্থার মধ্যে দিয়ে বাজেট চালাতে চায়। এবং নরেন্দ্র মোদী নিজেই কোনো পাটিগণিত মানেন না। বাজেটের যে ফর্মুলা তা তিনি কোনো সময় গ্রহণই করেন না। সব থেকে বড় প্রমাণ, 2014 যখন কংগ্রেস সরকার থেকে চলে গেল, তখন ভারতবর্ষের দেনা ছিল 55,00,000 কোটি টাকা। আজকে ভারতবর্ষের দেনা কত? 2,10,000 কোটি টাকা। এর থেকেই বোঝা যায় ভারতবর্ষের ইকোনমির অবস্থা কেমন। প্রত্যেক দিন টাকার দাম কমছে। এতে আমরা বলতে পারি কি ওয়েল ইকোনমি, ভালো বাজেট হবে? কোনোভাবেই এটা জনমুখী বাজেট নয়, এটা একেবারেই বাজেট নয়। অতএব জনমানসে এর কোনো প্রতিফলন ঘটবে না। মানুষ অপেক্ষা করছে এই সরকার কবে যাবে। এদের থেকে বাজেটের নামে কোনো কিছু শুনতে চায় না। আমরা এই বাজেট নিয়ে হতাশাগ্রস্ত। আমরা বারবার চেয়েছিলাম যে এখানে বাজেটের একটা প্রত্যাশা তৈরি হবে, এবং সেই প্রত্যাশা সারা দেশের বেকারিত্বের, সারা দেশের শিল্পোন্নয়নের এবং সারা দেশের সার্বিক মানবিক উন্নয়ন ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে। আমরা দেখলাম ঘটনাটি ঘটল ঠিক উল্টো। আমরা যেভাবে দেখছি, একদিকে রেসিপ্রোকাল ট্যাক্স হ্যারাসমেন্ট, যেটা আমেরিকা এবং ভারতবর্ষের অবস্থান আমরা সকলেই খুব ভালো করে জানি, তার রিকভারি, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে অর্থাৎ ট্রেড ডেফিসিট, সেই ট্রেড ডেফিসিট বাড়ছে, এবং সেটা বাড়ছে একটা ব্যাপক আকারে, এবং তাতে বেকারিত্ব বাড়ছে। তার পাশাপাশি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ফিসক্যাল ডেফিসিট, একটা বড় পরিমাণ। এবং ফিসক্যাল ডেফিসিটের যে পরিমাণ, সেটা আলটিমেটলি যেটা ইঙ্গিত করে সেটা হলো যে আমাদের শিল্প উন্নয়ন ক্ষেত্র কোথায় ব্যর্থ। রাজস্ব ঘাটতি তো আছে, রেভিনিউ ডেফিসিট, এবং সবথেকে বড় প্রশ্ন যে জিডিপি, সেই জিডিপি ইভেন ম্যানিপুলেশন কোথায় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। নির্দিষ্টভাবে যেখানে স্ট্যাটিস্টিক্স রেকর্ড থাকে বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস, সেই জায়গাগুলোতেও একটা নির্দিষ্টভাবে ম্যানিপুলেশন করা হচ্ছে স্ট্যাটিস্টিক্সকে, এবং যাতে একটা অপটিক তৈরি করা যায়। রাজ্যের ক্ষেত্রে ব্যাপক রকম যে বঞ্চনা, এটা আমরা বারবার পরিলক্ষিত করছি, এবং বিভিন্ন ক্ষেত্রে রিপ্যাকেজ করা হচ্ছে। অর্থাৎ যেটা হাওড়া করিডর, হাওড়া থেকে শুরু, সেই করিডরটা শিলিগুড়ি পর্যন্ত এক্সটেনশন, এটা একটা রিপ্যাকেজ।
একটা রিপ্যাকেজ ডানকুনি থেকে পালঘাট 2021-এই সেটা বরাদ্দ ছিল, সেটা একটা রিপ্যাকেজ, এবং আর একটা রিপ্যাকেজ করতে পারত, কিন্তু সেটা করা হলো না। পুরুলিয়ায় আমরা দেখতে পেলাম যেখানে রিয়েল আর্থ প্রপার্টি আবিষ্কৃত হয়েছে, কিন্তু সেখানে কিন্তু কোনো ট্যাপ করা হলো না। সুতরাং আমরা যেটা বারবার বলছি, এখানে কিন্তু এই বাজেট অবশ্যই সুখের নয়। বেকারিত্ব, ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হচ্ছে না, এবং আলটিমেটলি এমএসএমইর ক্ষেত্রেও নির্দিষ্ট পলিসি ঘাটতি দেখা যাচ্ছে। সব মিলিয়ে একটা হতাশাগ্রস্ত বাজেট, এটাই আমরা সাম আপ করতে পারি এই মুহূর্তে।